সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষ অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের স্বাগতম। আমি আজকে অর্থনীতি প্রথম পত্র ব্যষ্টিক অর্থনীতির উপরে একটি ক্লাস দেব। আমাদের আজকের অধ্যায় 5 উৎপাদন তত্ত্ব। এটি এই অধ্যায়ের 10ম ক্লাস এবং এটিই শেষ ক্লাস। আমাদের আজকের বিষয়বস্তু একজন উৎপাদনকারীর ভারসাম্য কাকে বলে, কিভাবে একজন উৎপাদনকারী ভারসাম্যে পৌঁছায় তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। মূলত এই অধ্যায়ের আমাদের টার্গেট ছিল একজন উৎপাদনকারীর ভারসাম্য বিশ্লেষণ করা, অর্থাৎ উৎপাদন তত্ত্বে আমরা আলোচনা করি একজন উৎপাদনকারী কিভাবে ভারসাম্য অবস্থায় আসবে, এবং সমগ্র অর্থনীতিতে আমরা যা আলোচনা করি সেটি হলো ক্রেতা এবং বিক্রেতাকে ভারসাম্য অবস্থায় নিয়ে আসা। যদি আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষকে ভারসাম্যে আনতে পারি তাহলে, বা স্থিতিশীল অবস্থায় আনতে পারি, তাহলে এই পৃথিবীতে ভারসাম্য আসবে এবং কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি বা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না। কাজেই এই উৎপাদন তত্ত্বের শেষ ক্লাস হিসেবে আমরা আজকে পড়ব উৎপাদনকারী ভারসাম্য, এবং ভোক্তার আচরণ তত্ত্বে আমরা পড়ব একজন ভোক্তা বা ক্রেতা কিভাবে ভারসাম্যে পৌঁছায়। আমরা চলে আসি ক্লাসে। প্রথমেই হচ্ছে উৎপাদনকারী ভারসাম্য কাকে বলে। এই ভারসাম্য অবস্থা মানে বলতে আমরা কি বুঝি? ভারসাম্য অবস্থা হচ্ছে কে আমরা স্থিতিশীল অবস্থা বলতে পারি। ভারসাম্য বা স্থিতিশীল অবস্থা। ভারসাম্য অবস্থা হচ্ছে একটি গাণিতিক টার্ম, অর্থাৎ দুটি বিপরীত ধর্মের চলক যদি তাদের ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা একটা স্থিতিশীল অবস্থায় আসে তাহলে তাকে আমরা বলি ভারসাম্য অবস্থা। একজন উৎপাদনকারী বা বিনিয়োগকারীর মূল লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা অর্জন করা, অর্থাৎ বিক্রেতার মূল লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন করা। এখন সর্বোচ্চ মুনাফা অর্জনের উদ্দেশ্যে একজন উৎপাদনকারী উৎপাদন ক্ষেত্রে অবশ্যই তার বিনিয়োগ, উৎপাদন ক্ষেত্রে তার উপকরণ নিয়োগ করে। তাই নিয়োগকারী এমন ভাবে উপকরণ ব্যবহার করবে যেন তার মুনাফা সবসময় সর্বোচ্চ বা বেশি অর্জিত হয়। এই অবস্থাকেই বলা হয় উৎপাদনকারীর কাম্য অবস্থা বা ভারসাম্য অবস্থা, অর্থাৎ সর্বোচ্চ মুনাফা অর্জন করা অবস্থাকেই বলা হচ্ছে ভারসাম্য অবস্থা। এবং এই ভারসাম্য অবস্থায় সে সবসময় চেষ্টা করবে যে উপকরণ সে ব্যবহার করবে, অর্থাৎ এই উপকরণ সমন্বয় এমন ভাবে সে করবে যেন তার মুনাফা সবসময়ই বেশি হয়, এমন ভাবে সে সমন্বয় করবে। আমরা জানি উৎপাদনকারীর অপেক্ষক হচ্ছে ফাংশন অফ এরিকে, অর্থাৎ উৎপাদন করতে গেলে তার উপকরণ লাগে, তাহলে সে উৎপাদন পাবে। এবং এখন একজন উৎপাদনকারী এমন ভাবে তার উপকরণ সমন্বয় করবে, অর্থাৎ এ লোকের পরিমাণ সে কতটুকু পরিমাণে নিবে এমন ভাবে সমন্বয় করবে যেন তার উৎপাদন বেশি হয় এবং তার মুনাফা সবচেয়ে বেশি হয়, তাহলে তাকে আমরা বলবো ভারসাম্য অবস্থা উৎপাদনকারী। এখন উৎপাদনকারীর ভারসাম্য অবস্থা আমরা কিভাবে বের করব, এটি আমরা চিত্রের সাহায্যে দেখাবো। একজন উৎপাদনকারী তার ভারসাম্য অবস্থা তথা মুনাফা সর্বোচ্চকরণ অবস্থা সে দুই ভাবে করতে পারে। একজন উৎপাদনকারী ভারসাম্য অবস্থা বা মুনাফা অর্জন, ভারসাম্য অবস্থা বা মুনাফা, সর্বোচ্চ মুনাফা। মুনাফা হবে, কিন্তু কি হবে? সবচেয়ে বেশি হবে। সর্বোচ্চ মুনাফা সে কিভাবে করতে পারবে? একজন উৎপাদনকারী ভারসাম্য অবস্থা অর্জন করতে পারবে দুইটি উপায়ে
বা দুই ভাবে। প্রথমটি কি? প্রথমটা হচ্ছে নির্দিষ্ট খরচে। নির্দিষ্ট খরচে একজন উৎপাদনকারী সে টার্গেট রাখতে পারে যে তার খরচ হবে নির্দিষ্ট। সাপোজ খরচটা হলো তার 5 লাখ টাকা, এর বেশি সে খরচ করতে পারবে না। তাহলে এই নির্দিষ্ট খরচ যদি তাকে দেয়া হয়, এই নির্দিষ্ট খরচ অবস্থায় সে তখন চেষ্টা করবে উৎপাদনের পরিমাণ কত বেশি করা যায়। উৎপাদন সবচেয়ে সে বেশি করতে চাইবে, তাহলে তার মুনাফা হবে সবচেয়ে বেশি। উৎপাদন সবচেয়ে বেশি সে করবে, এই একটি উপায়। আর দ্বিতীয় উপায় হচ্ছে এইবারে একজন উৎপাদনকারীকে বেঁধে দেওয়া হয় যদি সে নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করবে, অর্থাৎ নির্দিষ্ট উৎপাদন সাপেক্ষে তাকে নির্দিষ্ট একটা পরিমাণ বেঁধে দেওয়া যদি হয় যে সে নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করতে পারবে। সাপোজ সে 500টি কলম সে উৎপাদন করতে পারবে, এর বেশি সে পারবে না। সেক্ষেত্রে তার পলিসিটা কি হবে? সেক্ষেত্রে তার পলিসিটা হবে যে এইবারে সে চাইবে তার উপকরণের পিছনে যে খরচটি আছে, খরচ সর্বনিম্ন করণ সে করতে চাইবে, তাহলে তার মুনাফা কি হবে? সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা এই দুটি উপায় আমাদের পড়তে হবে। কোশ্চেনে যদি আসে যে কিভাবে একজন উৎপাদনকারী ভারসাম্যে পৌঁছায় তার রেখাচিত্রের সাহায্যে দেখাও, যদি কোনো প্রক্রিয়া যদি উল্লেখ না থাকে তাহলে তোমাদেরকে দুটি লিখতে হবে, ছোট করে হলো। আর যদি একেবারে উল্লেখ থাকে, নির্দিষ্ট করে দেওয়া থাকে যে ন্যূনতম একটা নির্দিষ্ট খরচে একজন উৎপাদনকারী কিভাবে তার একটা নির্দিষ্ট খরচ সাপেক্ষে উৎপাদন সর্বোচ্চ করণের মাধ্যমে কিভাবে একজন উৎপাদনকারী ভারসাম্যে পৌঁছায়, তখন তোমাদেরকে প্রথম পদ্ধতি লিখতে হবে। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ন্যূনতম খরচে একজন উৎপাদনকারী বা নির্দিষ্ট উৎপাদন সাপেক্ষে কিভাবে একজন উৎপাদনকারী ভারসাম্যে পৌঁছায় তার রেখাচিত্রের সাহায্যে দেখাও। তখন তোমাদেরকে ন্যূনতম খরচটা অর্থাৎ খরচ সর্বনিম্নকরণ এই পদ্ধতিটা তোমাদের লিখতে হবে। আমরা প্রথমেই আসি একজন উৎপাদনকারী কিভাবে ভারসাম্যে পৌঁছায়। প্রথম পদ্ধতি অর্থাৎ নির্দিষ্ট খরচ সাপেক্ষে সে কিভাবে ভারসাম্যে পৌঁছাবে, এটি আমরা এখন দেখাবো। আমরা জানি প্রত্যেকটা তত্ত্ব বা থিওরি আমরা যখন লিখব তখন অবশ্যই ব্যষ্টিক অর্থনীতির এই তত্ত্ব বা থিওরিগুলিতে অনেকগুলি অনুমিত শর্ত থাকে। আমাদেরকে অনুমিত শর্ত লিখতে হয়। তারপরে আমাদের ভারসাম্যেরও কিছু শর্ত থাকতে পারে। এরপরে আমরা রেখাচিত্র বা তালিকার সাহায্যে যেটি চাইবে সেটি আমরা দেখাবো। আমরা প্রথমেই লিখব যে নির্দিষ্ট খরচ সাপেক্ষে উৎপাদন সর্বোচ্চকরণ। প্রথম পদ্ধতি নির্দিষ্ট খরচ সাপেক্ষে নির্দিষ্ট খরচে উৎপাদন সর্বোচ্চকরণ। এই প্রক্রিয়ার মাধ্যমে একজন উৎপাদনকারী ভারসাম্যে পৌঁছাতে পারে। এখন এই প্রক্রিয়া বিশ্লেষণ করতে গেলে প্রক্রিয়ায় কিছু অনুমিত শর্ত লাগবে। কিছু অনুমিত শর্ত সাপেক্ষে একজন উৎপাদনকারী ভারসাম্যে পৌঁছাবে। অনুমিত শর্তের প্রথমটাই হচ্ছে উৎপাদনকারীর যে খরচ থাকবে সেটি হবে নির্দিষ্ট, অর্থাৎ বাজেট বা খরচের পরিমাণ, খরচ উৎপাদনকারী স্থির থাকবে, অর্থাৎ সে কম বেশি করতে পারবে না। এরপরে আসবে হচ্ছে উৎপাদক অবশ্যই যুক্তিশীল হবে। তারপরে আসবে দুটি উপকরণের উপকরণ হিসেবে আমরা মাত্র দুটি পণ্যকে বিবেচনা করব, অর্থাৎ উপকরণ দুইটি থাকবে। একটিকে আমরা বলবো শ্রম, একটিকে বলবো মূলধন।
এরপরে উপকরণ সমূহের একক হবে সমজাতীয়। সমজাতীয় অর্থাৎ যদি আমরা শ্রমের কথা ভাবি তাহলে সকল শ্রমিক কি হবে, একই সমদক্ষতা সম্পন্ন হবে। এরপরে হচ্ছে 5 নাম্বার হলো উপকরণের এককগুলো হচ্ছে সমজাতীয়। উপকরণের সমূহের দাম, উপকরণের দাম কি থাকবে, স্থির থাকবে। যদি সমাজে যদি এই অবস্থা বিরাজ করে, উপকরণের দাম হচ্ছে স্থির, একটি অর্থনীতি বা একটি সমাজে যদি এই সিচুয়েশনগুলি বিরাজ করে বা এই অবস্থা বিরাজ করে, তাহলে একটা উৎপাদনকারী এখন কিভাবে ভারসাম্যে পৌঁছাবে। এই অনুমিত শর্ত সাপেক্ষে উৎপাদনকারীর ভারসাম্য অর্জনের আবার দুটি শর্ত আছে। ভারসাম্য অর্জনের শর্ত হচ্ছে দুটি। প্রথমটিকে আমরা বলি প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্তটা কি, যে ভারসাম্য বিন্দুতে একজন উৎপাদনকারীর সমুৎপাদন রেখা এবং সমবায় রেখা কি হবে, স্পর্শক হবে। অর্থাৎ সমুৎপাদন রেখা এবং সমবায় রেখার ঢাল এখানে সমান হবে। আমরা জানি সমুৎপাদন রেখার ঢাল হচ্ছে কি MR/TS অফ LK, আর সমব্যয় রেখার ঢাল হচ্ছে PL/PK। অর্থাৎ প্রয়োজনীয় শর্ত কি হবে, ভারসাম্য বিন্দুতে MR/TS অফ LK সমান হবে PL/PK। এটি হচ্ছে প্রথম শর্ত। এটাকে যদি আমরা থিওরিটিক্যাল বলি তাহলে কি হবে, যে ভারসাম্য বিন্দুতে সমউৎপাদন রেখা এবং সমব্যয় রেখা কি হবে, স্পর্শক হবে। স্পর্শক হবে, অথবা আমরা বলতে পারি যে সম উৎপাদন রেখা এবং সমব্যয় রেখার ঢাল কি হবে, সমান সমান হবে। আসলে উৎপাদনকারীর ভারসাম্য আমরা যখন চিত্রের সাহায্যে দেখাই তখন কিভাবে দেখাবো, তখন আমরা দেখাবো দুটি রেখার সাহায্যে। একটি হচ্ছে সমউৎপাদন রেখা এবং আরেকটি হলো সমব্যয় রেখা। প্রয়োজনীয় শর্তটা কি, প্রয়োজনীয় শর্ত হচ্ছে সম উৎপাদন রেখা, এটা হচ্ছে সম উৎপাদন রেখার ঢাল। সম উৎপাদন রেখার ঢাল এটা কার সমান হবে, এটি হবে সমব্যয় রেখার ঢালের সমান। এখন সমউৎপাদন রেখা ঢাল এবং সমব্যয় রেখার ঢাল কখন সমান হবে, যখন রেখা দুটি হবে স্পর্শক, অর্থাৎ একটি বিন্দুতে রেখা দুটি স্পর্শ করবে, যেটিকে আমরা বলি অথবা আমরা বলতে পারি যে দুটি রেখার ঢাল কি হবে, সমান হবে। আমরা জানি প্রত্যেকটি রেখারই কি থাকে, একটা স্লোপ বা ঢাল থাকে। আমরা এখন যদি চিত্রের সাহায্যে যদি আমরা দেখাই তাহলে কি হবে, সমউৎপাদন রেখাটা আমরা জানি সমউৎপাদন রেখাটা হয় IQ, আর সমব্যয় রেখাটা হয় কি, সমব্যয় রেখাটা হয় সমব্যয় রেখা হয় স্পর্শক সরল রেখা। AB হচ্ছে সমউৎপাদন রেখা এবং IQ যদি IQ1 যদি হয় সমউৎপাদন রেখা, তাহলে এই রেখার স্পর্শ বিন্দু কোনটা হবে, এই রেখার স্পর্শ বিন্দু হবে Q, এই বিন্দুটা। অর্থাৎ তাহলে ভারসাম্য অর্জনের শর্ত কি, যে প্রয়োজনীয় শর্ত হচ্ছে স্পর্শ বিন্দুতে আসলে কি হবে, ভারসাম্য অর্জিত হবে। কার, একজন উৎপাদনকারী। উৎপাদনকারী যখন সে উৎপাদন করবে সে দুটি উপকরণ ব্যবহার করবে, একটি হচ্ছে L, একটি হচ্ছে K। L কে আমরা দেখাবো ভূমি অক্ষে এবং K কে আমরা দেখাবো উল্লম্ব অক্ষে। আচ্ছা, এরপরে হচ্ছে ভারসাম্য অর্জনের আরেকটি শর্ত আছে, সেই শর্তটিকে আমরা বলবো পর্যাপ্ত শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে পর্যাপ্ত শর্ত। এখন পর্যাপ্ত শর্তটি কি, পর্যাপ্ত শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে সমউৎপাদন রেখা মূল বিন্দুর দিকে অবশ্যই কি হবে, উত্তল হবে। সমউৎপাদন রেখা
এখানে সমখরচ রেখার কথা বলা হয় নাই, শুধু বলা হয়েছে সম উৎপাদন রেখা কি হবে, মূল বিন্দুর দিকে, মূল বিন্দু মানে কি জিরো, মূল বিন্দুর দিকে উত্তল হবে। অর্থাৎ এখানে এম আর টি এস টা হবে সমোৎপাদন রেখার যে ঢাল, এটিকে আমরা বলি এম আর টি এস, এটি হবে ক্রম লেস দেন জিরো বা ক্রম হ্রাসমান, এটি হবে ক্রম হ্রাসমান। এরপরে আমরা এখন এই দুটি শর্ত যদি পালিত হয় তাহলে সেই বিন্দুতেই কি হবে, সেই বিন্দুতেই একজন উৎপাদনকারী ভারসাম্যে পৌঁছাবে। এখন উপরের শর্তগুলো বিবেচনা করে একজন উৎপাদনকারী কিভাবে ভারসাম্যে পৌঁছায় তা আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। এটি হবে সেই চিত্র। এখানে আমরা লিখব উৎপাদনকারীর ভারসাম্য, উৎপাদনকারীর ভারসাম্যের চিত্র এটি। এখন উৎপাদনকারী কিভাবে ভারসাম্যে পৌঁছাবে সেটির চিত্র ভিত্তিক ব্যাখ্যা আমরা দিব। প্রথমেই আমরা বলবো যে চিত্রে ও এক্স অক্ষে শ্রমের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে মূলধন ধরা হয়েছে। এবি হচ্ছে এখানে একটি সমখরচ রেখা যা উৎপাদনকারীর একটি নির্দিষ্ট পরিমাণ ব্যয় নির্দেশ করে। সাপোজ আমরা ধরে নিই সেই ব্যয়টি 100 একক, আমরা ধরে নিই ব্যয় নির্দেশ করে। এখানে আমরা প্রমাণের জন্য, ভারসাম্যটা দেখানোর জন্য আমরা তিনটি সমউৎপাদন রেখা আমরা কনসিডার করব। প্রথমটি হচ্ছে IQ1, এটা আমরা ধরে নিব 10 একক উৎপাদন, এটা হচ্ছে 20 একক উৎপাদন, 2টা এবং 3টা হচ্ছে 30 একক উৎপাদন। যদি আমরা ধরে নিই তিনটি সমউৎপাদন রেখা যথাক্রমে 10, 20 এবং 30 একক উৎপাদন নির্দেশ করছে। এখন চিত্র অনুযায়ী আমরা কি দেখছি, এই তিনটি সমউৎপাদন রেখা, আমরা জানি সমউৎপাদন রেখার বৈশিষ্ট্য কি, যে উপরের দিকের সমউৎপাদন রেখা সবসময় বেশি পরিমাণে উৎপাদন দেখায়, অর্থাৎ পরিমাণের দিক, উৎপাদনের পরিমাণের দিক থেকে IQ3 গ্রেটার দেন IQ2 গ্রেটার দেন IQ1। এখন আমরা খেয়াল করছি যে এস বিন্দুতে, অর্থাৎ এখানে যদি আমরা তিনটি বিন্দু চিন্তা করি, এখানে একটা এস নিলাম, আর এখানে একটা বিন্দু নিলাম পি, একটা বিন্দু নিলাম এখানে আর। খেয়াল করে দেখো এখানে চারটি বিন্দু আছে পি, কিউ, আর, এস। এখন এস বিন্দুতে দেখো, যদি এস বিন্দুতে আমরা দেখছি সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পাওয়া যাচ্ছে এখানে 30 একক। এস বিন্দুতে যে উৎপাদনটা পাওয়া যাচ্ছে এটির পরিমাণ, এস বিন্দুতে উৎপাদনের মোট পরিমাণ হচ্ছে কত, 30 একক, সবচেয়ে বেশি। কিন্তু এস বিন্দুতে একজন উৎপাদনকারী উৎপাদন করতে পারবে না। কারণটি কি? কারণ হচ্ছে এই এস বিন্দু উৎপাদনকারীর ক্যাপাসিটির বাইরে, অর্থাৎ তার সক্ষমতার বাইরে। এই বিন্দুতে পৌঁছানো উৎপাদনকারীর পক্ষে কখনোই সম্ভব নয়। এরপরে আমরা ধরতে পারি সে তার বাজেট রেখার পি, যেহেতু তার বাজেট রেখা হচ্ছে এ বি, কাজে এই বাজেট রেখার উপরে আমরা যদি তিনটি বিন্দু চিন্তা করি পি, কিউ, আর, এই পি, কিউ, আর এর যে কোনো একটা বিন্দুতে একজন উৎপাদনকারীর পক্ষে পৌঁছানো সম্ভব। এখন কারণ এই পি, কিউ, আর বিন্দু সবসময় উৎপাদনকারীর সমান ব্যয়টা নির্দেশ করবে। পি ও আর বিন্দুতে যদি সে, পি আর আর বিন্দুতে যদি সে উৎপাদন করে তাহলে কি হবে, পি আর বিন্দুতে উৎপাদন করলে কি হবে, সে কত পরিমাণ উৎপাদন পাবে, পি এবং আর বিন্দুতে সে যদি উৎপাদন করে তাহলে সে থাকবে, তার ব্যয় হবে একই, কিন্তু সে উৎপাদন করবে 10 একক, অর্থাৎ সে IQ1 সমউৎপাদন রেখায় সে অবস্থান করবে এবং এখানে তার উৎপাদন পরিমাণ হবে 10 একক। কিন্তু সে যদি কিউ বিন্দুতে থাকে, কিউ বিন্দুতে সে যদি উৎপাদন করে, খেয়াল করে দেখো কিউ বিন্দুতে উৎপাদন করলে সে থাকবে IQ2 সমউৎপাদন রেখায়, অর্থাৎ এখানে তার উৎপাদনের পরিমাণ হচ্ছে 20 একক।
তাহলে এখানে সে অবশ্যই এস বিন্দুতে উৎপাদন করবে না, কারণ হচ্ছে এস বিন্দু তার সক্ষমতার বাহিরে, ক্যাপাসিটির বাহিরে। সে পি আর বিন্দুতে উৎপাদন, একই বাজেট রেখায় পি আর এবং কিউ তিনটি বিন্দু আছে, পি আর বিন্দুতে সে উৎপাদন করবে না, তার কারণ তার এখানে উৎপাদনের পরিমাণটা হচ্ছে কম। কার চেয়ে কম? 20-এর চেয়ে কম। অর্থাৎ সে যদি কিউ বিন্দুতে উৎপাদন করে তাহলে তার উৎপাদনের পরিমাণ হবে 20, যেটি 10-এর চেয়ে বেশি। কাজেই আমরা বলতে পারি যে একই পরিমাণ খরচে সে পি এবং আর বিন্দুর চেয়ে বরঞ্চ কিউ বিন্দুতে সে যদি উৎপাদন করে তাহলে তার উৎপাদনের পরিমাণ হবে সর্বোচ্চ, অর্থাৎ 20 একক। এবং একজন উৎপাদনকারীর তখন টার্গেট হবে সর্বোচ্চ পরিমাণ উৎপাদনটি করা। কাজেই কিউ বিন্দুতে উৎপাদন করলে সে সর্বাধিক 20 একক উৎপাদন সে এখানে পাবে। এখন আমরা খেয়াল করে দেখছি পি আর আর বিন্দুতে এখানে বাজেট রেখা এ বি ও সমউৎপাদন রেখা আই কিউ ওয়ান কি করেছে? ছেদ করেছে। কিন্তু কিউ বিন্দুতে আমরা দেখছি বাজেট রেখা এ বি এবং আই কিউ টু সমউৎপাদন রেখা কি করেছে? স্পর্শ করেছে। পরস্পরকে স্পর্শ করেছে, অর্থাৎ ছেদ করেনি। ফলে কি হয়েছে? এদের আমরা জানি স্পর্শ বিন্দুতে দুটি রেখা যদি পরস্পরকে স্পর্শ করে, স্পর্শ বিন্দুতে কি হয়? ঢালের পরিমাণ অবশ্যই সমান হয়। অর্থাৎ পি বিন্দুতে এখন কি হবে? কিউ বিন্দুতে কি হবে? উভয় রেখার ঢাল অবশ্যই কি হবে? সমান হবে। আমরা যেহেতু জানি যে এখানে সমউৎপাদন রেখার ঢাল হবে, অর্থাৎ আই কিউ টু এর ঢাল হবে, ঢালকে আমরা বলবো এম আর টি এস অফ এল কে, এবং সমখরচ রেখা এ বি এর ঢালকে আমরা বলবো, এখানে এ বি এর ঢালকে আমরা বলবো পি এল বাই পি কে। এই দুইটি কি হবে? স্পর্শ বিন্দুতে এখানে সমান হবে। কাজেই আমাদের প্রথম শর্ত এখানে প্রতিপালিত হলো। এইবার আমরা দেখব পর্যাপ্ত শর্ত বা দ্বিতীয় শর্তটা কি ছিল? যে ভারসাম্য বিন্দুতে অবশ্যই সমউৎপাদন। এবারে আমরা সমখরচ রেখার কোনো কথা বলবো না, এবারে আমরা বলবো শুধু সম উৎপাদন। পর্যাপ্ত শর্তে আমরা শুধু বলবো সম উৎপাদন রেখার কথা। সম উৎপাদন রেখা কি হবে? মূল বিন্দুর দিকে উত্তল হবে। এখানে মূল বিন্দু বলতে আমরা কি বুঝি? জিরো বিন্দুটা। এখন মূল বিন্দুর দিকে উত্তল হবে। এটি আমরা কিভাবে ব্যাখ্যা করব? এটি আমরা ব্যাখ্যা করব যে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র স্পর্শ করলেই একজন উৎপাদনকারী ভারসাম্যে পৌঁছাবে না। তখন কি করতে হবে? এটি প্রয়োজনীয় শর্ত, কেবলমাত্র পর্যাপ্ত নয়। এখন দেখা যাচ্ছে যে এই কিউ বিন্দুতে দেখা যাচ্ছে যে আই কিউ টু এর যে ঢাল, অর্থাৎ আই সমউৎপাদন রেখার এর ঢালটা কি? ক্রমহ্রাসমান, অর্থাৎ নিম্নগামী, ক্রমহ্রাসমান। তাই আমরা বলতে পারি এই এমআরটিএস যেহেতু এখানে ক্রমহ্রাসমান, কাজে আমরা বলতে পারি যে এখানে সমউৎপাদন রেখা, আমরা বলতে পারি সমউৎপাদন রেখাটি অবশ্যই কেন্দ্রের দিকে উত্তল হবে। কাজেই আমরা যেহেতু এখানে এমআরটিএস সমউৎপাদন রেখার ঢালকে আমরা কি বলি? এম আর টি এস। এটা কি? এটা হচ্ছে ক্রমহ্রাসমান। সুতরাং ভারসাম্য বিন্দু এটি, কাজেই আমরা বলতে পারি যে কিউ হবে ভারসাম্য বিন্দু, এবং এই কিউ বিন্দুতে আসলে ভারসাম্যের উভয় শর্তটি এখানে পালিত হয়েছে। এখন ভারসাম্য বলতে আমরা কি বুঝি? ভারসাম্য বলতে আমরা আসলে বুঝি হলো একটি পরিমাণ। ভারসাম্য সংমিশ্রণ এখন কি হবে? শ্রমের পরিমাণ কি হবে? ভারসাম্য বিন্দু অনুযায়ী কিউ হচ্ছে ভারসাম্য বিন্দু, শ্রমের পরিমাণ হবে ও এন, এবং মূলধনের পরিমাণ হবে ও এন। মূলধনের পরিমাণটা আমরা দেখাবো উল্লম্ব অক্ষে। তাহলে ভারসাম্য
পরিমাণ, ভারসাম্য পরিমাণটা কি হবে? শ্রমের পরিমাণ হবে OM এবং মূলধনের পরিমাণ হবে ON। কাজেই আমরা বলতে পারি এই সংমিশ্রণ নিয়োগ করলেই কেবল একজন উৎপাদনকারীর উৎপাদন সবচেয়ে বেশি হবে এবং একজন উৎপাদনকারীর ভারসাম্যে পৌঁছাবে। এখন আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো। একজন উৎপাদনকারীর ভারসাম্য অর্জনের দ্বিতীয় পদ্ধতিটি কি হবে? দ্বিতীয় পদ্ধতিতে আমরা দেখাবো, এইবারে আগে ছিল নির্দিষ্ট খরচ সাপেক্ষে, এইবারে হবে কি নির্দিষ্ট উৎপাদন থাকবে। উৎপাদন তাকে দেয়া হবে যে সে নির্দিষ্ট বেশি বা কম উৎপাদন করতে পারবে না, নির্দিষ্ট উৎপাদন সাপেক্ষে সে যখন মুনাফা সবচেয়ে বেশি করতে চাইবে তখন তার পদ্ধতিটা কি হবে? তার খরচটা সর্বনিম্নকরণ করতে হবে। নির্দিষ্ট উৎপাদন সাপেক্ষে খরচ সর্বনিম্নকরণ সে কিভাবে করবে? সর্বনিম্নকরণ করার মাধ্যমেই সে ভারসাম্যে পৌঁছাতে পারবে। এখন নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য উৎপাদনকারী এমনভাবে উপকরণ নিয়োগ করবে যাতে তার খরচ সবচেয়ে কম হয়। এক্ষেত্রে আমরা একটি সম উৎপাদন রেখা এবং একাধিক সম খরচ রেখা স্থাপন করে উৎপাদনকারীর ভারসাম্য নির্ণয় করব। অর্থাৎ এখানে হবে সম উৎপাদন রেখা হবে একটি। এবারে আমাদের সম উৎপাদন রেখা হবে একটি। আমাদের আগের ভারসাম্যে কি ছিল? আগের ভারসাম্যে ছিল সম উৎপাদন রেখার সংখ্যা ছিল IQ ছিল কয়টি? IQ ছিল 3টি। আর বাজেট রেখা বা সমখরচ রেখা ছিল কত? সমখরচ রেখা ছিল AB ছিল একটি, বা এটিকে আমরা বলছি সমখরচ রেখা ছিল একটি। এটা কখন ছিল? এটা ছিল যখন প্রথম পদ্ধতিতে। এটা খ, এটা ক। প্রথম পদ্ধতি কি ছিল? নির্দিষ্ট খরচে, খরচ যেহেতু নির্দিষ্ট সেহেতু খরচ রেখা ছিল একটি। এইবারে আমরা ভারসাম্য বিশ্লেষণ করব কিভাবে? এবারে আমরা করব নির্দিষ্ট উৎপাদনে। খতে হবে উৎপাদনের পরিমাণটা নির্দিষ্ট থাকবে। এখন উৎপাদনকারী কিভাবে ভারসাম্যে পৌঁছাবে? উৎপাদনকারী তার খরচ সবচেয়ে কম করতে চাইবে। অর্থাৎ এখানে নির্দিষ্ট যেহেতু উৎপাদন, এখানে এবারে সম উৎপাদন রেখা বা IQ বা আইসোকন রেখার সংখ্যা হবে একটি এবং সম খরচ রেখা আমরা নিব 3টি। কমপক্ষে আমরা নিব 3টি। আমরা 5টিও নিতে পারি, 4টিও নিতে পারি, কমপক্ষে আমরা নিব 3টি। তাহলে আমরা এখন করছি এই পদ্ধতি। এখন আমরা বলবো যে এক্ষেত্রে একটি সম উৎপাদন রেখা ও একাধিক সমখরচ রেখা একত্রে স্থাপন করে উৎপাদনকারীর ভারসাম্য নির্ণয় করা যায়। আর প্রথমটির ক্ষেত্রে আমরা বলবো এক্ষেত্রে একটি সমখরচ রেখা ও একাধিক সম উৎপাদন রেখা একত্রে স্থাপন করে আমরা উৎপাদনকারীর ভারসাম্য নির্ণয় করব। এখন এখানে আমাদের সমখরচ রেখা হবে একটি, সম উৎপাদন রেখা হবে একটি এবং সমখরচ রেখা বা বাজেট রেখা, এটিকেই আমরা বলবো বাজেট রেখা। হবে কয়টি? হবে হচ্ছে 3টি। একটি মাঝখান দিয়ে যাবে, স্পর্শ করবে যেটা, তার নিচে যাবে একটি। আমরা জানি যে সমখরচ রেখাটি কি হয়? সবসময়ই সমান্তরাল ভাবে যাবে যদি উৎপাদনকারী দুটি উপকরণের দাম স্থির থেকে শুধুমাত্র তার আয় বেড়ে যায়। তাহলে এখানে সম উৎপাদন রেখা আমরা বলতে পারি 10 একক এবং সমখরচ রেখা 3টি আমরা দেখাতে পারি। AB একটা, AB, তারপরে আসবে হচ্ছে CD, তারপরে আরেকটা আমরা দেখাতে পারি EF, CD এবং EF। এখন খেয়াল করে দেখো সমউৎপাদন রেখা 3টি বিন্দুতে সমখরচ রেখাগুলোকে
টাচ করবে বা ছেদ করবে। একটা হচ্ছে এল, এই বিন্দুকে আমরা বলি এল, এরপরে হচ্ছে কিউ, আর একটা হচ্ছে টি। এখন আমরা চিত্রের ব্যাখ্যা দিব কিভাবে। চিত্রের সাহায্যে আমরা উৎপাদনকারীর ভারসাম্য আমরা দেখাচ্ছি। আমরা দ্বিতীয় পদ্ধতিতে আছি যে নির্দিষ্ট উৎপাদন সাপেক্ষে একজন উৎপাদনকারী খরচ সর্বনিম্নকরণের মাধ্যমে সে ভারসাম্যে পৌঁছাতে পারে। আমরা এখন এই ক্ষেত্রেও আমরা অবশ্যই প্রথমে আমাদের অনুমিত শর্ত আমাদের লিখতে হবে। অনুমিত শর্তগুলি একই থাকবে, আগেরটার মতোই থাকবে, শুধু প্রথম শর্তটা পরিবর্তিত হবে। অর্থাৎ এখানে উৎপাদনের পরিমাণ হবে নির্দিষ্ট। আগে ছিল কি তার বাজেট বা খরচের পরিমাণ নির্দিষ্ট ছিল, এবার উৎপাদনের পরিমাণ থাকবে নির্দিষ্ট। এরপরে 2 নাম্বার থেকে বাকি 5 নাম্বার পর্যন্ত শর্তগুলো আগের মতোই থাকবে। যেমন আমরা এখানে উৎপাদক যুক্তিশীল আচরণ করবে 2 নাম্বার। 3 নাম্বারে আমরা লিখতে পারি দুটি উপকরণ বিবেচ্য শ্রম এবং মূলধন। এরপর হচ্ছে উপকরণ সমূহের দাম স্থির, এবং শেষে আমরা লিখব উপকরণ সমূহ পরস্পর উপকরণ সমূহ অবশ্যই সমজাতীয় হবে এবং নির্দিষ্ট কারিগরি জ্ঞান এখানে স্থির থাকবে। অর্থাৎ কারিগরি জ্ঞানটা স্থির বা প্রযুক্তি এখানে স্থির থাকবে। এখন উপরোক্ত অনুমিত শর্তের উপর ভিত্তি করে একজন উৎপাদনকারীর ভারসাম্য অর্জনের আবার শর্ত হচ্ছে 2টি। আবার আমাদেরকে ভারসাম্যের শর্ত আমাদেরকে লিখতে হবে। ভারসাম্যের শর্ত থাকবে 2টি আগের মতোই। একটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত এবং আরেকটি হলো পর্যাপ্ত শর্ত। খ হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত কি হবে? আগের মতোই হবে। প্রয়োজনীয় শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে সমুৎপাদন রেখা এবং সমব্যয় রেখা কি হবে? পরস্পরকে স্পর্শ করবে, অর্থাৎ সমুৎপাদন রেখা এবং সমব্যয় রেখার ঢাল পরস্পর সমান হবে। আমরা জানি দুইটি রেখার ঢাল কি? এমআর, একটি রেখার ঢাল হচ্ছে এমআরটিএস, এটি হচ্ছে সমুৎপাদন রেখার ঢাল, আর সমব্যয় রেখার ঢাল পিএল বাই পিকিউ, এই দুইটা সমান হবে। আর পর্যাপ্ত শর্ত কি? ভারসাম্য বিন্দুতে সম উৎপাদন রেখার ঢাল হবে ক্রমহ্রাসমান, বা ভারসাম্য বিন্দুতে সম উৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে, মূল বিন্দুর দিকে উত্তল হবে। এখন আমরা চিত্রের বর্ণনা দিব। আমরা শর্ত 2টি লিখে ফেললাম। উপরোক্ত শর্ত 2টি বিবেচনা করে এখন আমরা কিভাবে উৎপাদনকারীর ভারসাম্য অর্জন করবে তার চিত্রের সাহায্যে বর্ণনা করি। প্রথমে আমরা লিখব চিত্রে OX অক্ষে শ্রম এবং OY অক্ষে মূলধন দেখানো হয়েছে। এখানে ধরি 3টি সমখরচ রেখা ABCD এবং EF, 3টি খরচ রেখা এবং খরচ রেখা 3টি 100 টাকা, 200 টাকা এবং 300 টাকা খরচ নির্দেশ করছে। প্রথমটা এটি নির্দেশ করছে 100 টাকা, দ্বিতীয় রেখাটি নির্দেশ করছে 200 টাকা এবং তৃতীয়টি নির্দেশ করছে 300 টাকার ক্ষমতা বা সক্ষমতা। একজন উৎপাদনকারী এত টাকা খরচ করতে পারবে। এখন IQ1 হচ্ছে একটি সমুৎপাদন রেখা যা সকল বিন্দুতে যদি উৎপাদনকারী 10 একক উৎপাদন নির্দেশ করা যেতে পারে। এখন খেয়াল করে দেখো যে IQ1 সমুৎপাদন রেখার বিভিন্ন বিন্দুতে খরচের পরিমাণ দেখো সমান দেখা যাচ্ছে না। অর্থাৎ এখানে 3টি বিন্দু যদি আমরা বিবেচনা করি L, Q, T, তাহলে খেয়াল করে দেখো আমরা প্রথমে বিবেচনা করব IQ1 সমুৎপাদন রেখাতে 3টি বিন্দু। একটি বিন্দু হচ্ছে L, একটি বিন্দু হচ্ছে Q এবং একটি বিন্দু হচ্ছে T। খেয়াল করে দেখো 3টি বিন্দুতে খরচের পরিমাণ আলাদা। L বিন্দুতে খরচ হলো 300 টাকা, L বিন্দুতে খরচ হবে তার 300 টাকা, Q বিন্দুতে খরচ হবে 200 টাকা এবং T বিন্দুতেও তার খরচ হবে 300 টাকা। কিন্তু তার উৎপাদনের পরিমাণ খেয়াল করে দেখো এই সবগুলিতে তার উৎপাদন, এখানে এটা হচ্ছে খরচ আর হচ্ছে উৎপাদন,
উৎপাদনের পরিমাণ খেয়াল করো, সব বিন্দুতেই হচ্ছে 10 একক, যেহেতু এটা একটা সম উৎপাদন রেখা, অর্থাৎ সম উৎপাদন রেখার প্রত্যেকটা বিন্দুতে একই পরিমাণ উৎপাদন দেখায় 10 একক। তাহলে একজন উৎপাদনকারী কি চেষ্টা করবে, যেহেতু এখানে তাকে 10 এককই শুধুমাত্র উৎপাদন করতে হবে, সে চেষ্টা করবে কত কম খরচে সে উৎপাদন করতে পারবে। যত কম খরচে সে উৎপাদন করতে পারবে ততই তার মুনাফার পরিমাণ বেশি হবে। অর্থাৎ সে অবশ্যই চয়েস করবে 200 টাকা খরচ করতে। তাহলে খেয়াল করে দেখো, 200 টাকা যে বাজেট রেখা সেটা হচ্ছে CD। তাহলে তার বাজেট রেখাটা হবে বা খরচ রেখা হবে CD, অর্থাৎ সে CD রেখাতেই সে উৎপাদন করবে। এখন CD রেখার সে চিত্রে দেখা যাচ্ছে যে সমুৎপাদন রেখার এল বিন্দুতে সে যদি উৎপাদন করে তাহলে তার খরচের পরিমাণ বেশি, খরচ পড়বে 300 টাকা। কারণ হচ্ছে এল বিন্দুটি EF সমখরচ রেখার উপরে অবস্থিত। আবার যদি সে EF সরলরেখাতে সে যদি সে EF রেখার T বিন্দুতে সে খরচ উৎপাদন করে তাহলেও তার খরচের পরিমাণ হবে 300 টাকা। কিন্তু যদি উৎপাদক প্রতিষ্ঠান শুধু কিউ বিন্দুতে উৎপাদন করে তাহলে দেখা যাচ্ছে যে তার খরচের পরিমাণ হবে 200 টাকা। কারণ হচ্ছে কিউ বিন্দুটি CD সমখরচ রেখার উপর অবস্থিত, যেটি হচ্ছে EF সমখরচ রেখার নিচে আছে। কাজেই একজন উৎপাদনকারী যদি টি বিন্দুতে উৎপাদন করে তাহলে সে 10 একক উৎপাদনের জন্য তাকে বেশি পরিমাণে খরচ করতে হবে, কিন্তু তেমনি ভাবে এল বিন্দুতে উৎপাদন করলেও তার খরচের পরিমাণ বেশি হবে। কাজেই আমরা LQT এই তিনটি বিন্দুর মধ্যে তুলনা করলে আমরা দেখতে পাই যে খরচ যেখানে সবচেয়ে কম, অর্থাৎ কি বিন্দুতে খরচ হবে সবচেয়ে কম, এই বিন্দুটি আসলে উৎপাদনকারী উৎপাদনের জন্য বেছে নিবে। এখন হচ্ছে সে AB খরচ রেখাতেও সে থাকবে না, কারণ এখানে তার 10 একক উৎপাদনের চেয়ে কম উৎপাদন এখানে হবে। কাজেই সে অবশ্যই উৎপাদন করবে IQ নিরপেক্ষ সমুৎপাদন রেখার কিউ বিন্দুতে, এবং কিউ বিন্দুতে তার ভারসাম্য পরিমাণটা এখন কি হবে, কিউ বিন্দুতে ভারসাম্য পরিমাণ হবে এল এর পরিমাণ হবে এল, আমরা দেখাই এটি ছিল ABCDEF। এখন ভারসাম্য পরিমাণটা কি হবে, এল এর পরিমাণ হবে OM এবং কে এর পরিমাণ হবে ON। কাজেই আমরা এখন লিখতে পারি যে ভারসাম্য পরিমাণ কি হবে, এল এর পরিমাণ হবে OM এবং কে এর পরিমাণ হবে ON। এটি হচ্ছে ভারসাম্য পরিমাণ। অর্থাৎ আমরা বলতে পারি যে সম উৎপাদন রেখা কিউ বিন্দুতেই সম উৎপাদন রেখার প্রয়োজনীয় শর্তটি এখানে প্রতিপালিত হয়েছে, এবং পাশাপাশি কিউ বিন্দুতে দেখা যাচ্ছে যে এখানে IQ1 সম উৎপাদন রেখাটি ঢাল হচ্ছে বা MRTS হচ্ছে ক্রমহ্রাসমান, এবং এই রেখাটি মূল বিন্দুর দিকেও উত্তল। কাজে এখানে ভারসাম্যের দুটি শর্তই এখানে মেনে চলেছে। কাজেই আমরা বলতে পারি কিউ বিন্দুতে OM পরিমাণ শ্রম এবং ON পরিমাণ মূলধনের সংমিশ্রণটি 10 একক উৎপাদন করার জন্য সর্বনিম্ন ব্যয়ের একটি সংমিশ্রণ নির্দেশ করছে। এই সংমিশ্রণ অর্থাৎ এল এর পরিমাণ এবং কে এর পরিমাণের এই সংমিশ্রণ নিয়োগ করলে কেবল উৎপাদকের খরচ কি হবে, সবচেয়ে কম হবে, খরচ সর্বনিম্ন হবে। কাজেই আমরা বলতে পারি যে কিউ বিন্দুতে একজন উৎপাদনকারী ভারসাম্যে পৌঁছাবে, যেহেতু এখানে ভারসাম্যের দুটি শর্ত, একটি হচ্ছে স্পর্শ করার শর্ত, কিউ বিন্দুতেই দেখা যাচ্ছে সমউৎপাদন রেখা এবং সমখরচ রেখার সাথে স্পর্শ করেছে পরস্পরকে রেখা দুটি, এবং সম উৎপাদন রেখা এখানে মূল বিন্দুর দিকে উত্তল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা পড়লাম একজন উৎপাদনকারীর কিভাবে ভারসাম্যে পৌঁছাবে। সে দুটি উপায়ে ভারসাম্যে পৌঁছাইতে পারে। একটি হচ্ছে
তার খরচের পরিমাণ যখন নির্দিষ্ট থাকবে তখন সে চেষ্টা করবে উৎপাদনের পরিমাণ কত বেশি করা যায়। এটি একটি পদ্ধতি। এবং আরেকটি পদ্ধতি, তাকে যখন উৎপাদন নির্দিষ্ট করে দেওয়া হবে যে সে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করবে, তখন তার পদ্ধতি বা পলিসিটি হবে সে কত কম খরচে বা ন্যূনতম ব্যয়ে সে উৎপাদন করতে পারে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা সকলেই বেশি করে প্র্যাকটিস করবে, পড়াশোনা করবে মনোযোগ দিয়ে, এবং প্রতিদিন প্রত্যেকটা বিষয় সম্পর্কে কমপক্ষে 1 ঘন্টা করে পড়াশোনা করবে। ছাত্র হিসেবে তোমাদের কাছে পড়াশোনার কোনো বিকল্প নেই। যদি তোমরা নিয়মিত অধ্যবসায় করো তাহলে অবশ্যই তোমরা জীবনে সফল হবে। তোমাদের প্রত্যেকেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।